আপনাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন কমরেড শেখ ফরিদ, রাজনৈতিক বিশ্লেষক। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে বাংলাদেশের সিরাজগঞ্জের শাহজাদপুরে কাচারি বাড়িতে হামলা, মোদিকে মমতার চিঠি, এবং ভারত সরকারও এটা নিয়ে একটা চিঠি দিয়েছে। আমরা আগে এই চিঠিটা একটু পড়ে শুনি। এখানে যে মমতা মোদিকে কি ব্যবস্থা নিতে উল্লেখ করেছে সেটা একটু আমরা আগে জানতে চাই, তারপর আমরা ফরিদ ভাইয়ের কাছে যাব। শাহজাদপুরে কাচারি বাড়িতে হামলা, মোদিকে মমতার চিঠি। এই যে চিঠিটা আপনারা দেখতেছেন, এই চিঠিটাই জাস্ট আমি এটার ফিচার্সটা আমি একটু পড়ে নিচ্ছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুরের শাহজাদপুরের কাচারি বাড়িতে হামলার বিষয়ে উদ্বেগ জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। তদন্ত ও আন্তর্জাতিক জবাবদিহিতা দাবি করেছেন। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন। চিঠিতে তিনি বাংলাদেশের সিরাজগঞ্জের জেলা শাহজাদপুরে অবস্থিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহাসিক কাচারি বাড়িতে হামলার ঘটনায় তীব্র ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে মমতা ব্যানার্জি উল্লেখ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বাংলার নয়, ভারত বাংলাদেশ দুই দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের অভিন্ন প্রতীক। তাই সাহিত্যকর্মের একটি বড় অংশ শাহজাদপুরে কাচারি বাড়িতে রচিত হয়েছে। এই স্থানের উপর হামলা শুধুমাত্র একটি ঐতিহাসিক স্থানের উপর আঘাত নয়, বরং দুটি বাড়ির সম্মিলিত সাংস্কৃতিক ও ইতিহাসের উপরে সরাসরি হস্তক্ষেপ। উল্লেখযোগ্য যে কথাটা এখানে বলতে পারি, চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আহ্বান জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী যেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করে হামলাকারীকে চিহ্নিত বিচারের আওতায় আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এখন আসি আমরা এটার পরিপ্রেক্ষিতে ভারত সরকার যে বিবৃতিটা দিয়েছে সেটা একটু আমরা একটু দেখাই আপনাদেরকে। ফরিদ ভাই, দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, দেখা যাচ্ছে। দেন। কাচারি বাড়ি ভাঙা নিয়ে তীব্র প্রতিবাদ, ভারতের কঠোরতম শাস্তি চায় নয়াদিল্লি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতে নয়াদিল্লি এবং কলকাতা বাংলাদেশের শাহজাদপুরে উপজেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়িতে ভাঙচুরের ঘটনায় তীব্র অসন্তোষ জানালো ভারত। বৃহস্পতিবার নয়াদিল্লির তরফে ঢাকাকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে সন্ত্রাসবাদী ও কট্টরপন্থীরা এই ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করতে হবে। এদিন নয়াদিল্লি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয় সাহল বলেছেন, আমরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলেছি যাতে এই সন্ত্রাসবাদের আইনের আওতায় আনা হয় এবং ষড়যন্ত্রকারীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়। দুর্ভাগ্যজনকভাবে এই ধরনের ঘটনা বারবার ঘটে যাচ্ছে। এর পুনরাবৃত্তি বন্ধ করতে আমরা অন্তর্বর্তী সরকারকে এই কথা বলেছি। তাহলে ফরিদ ভাই, এখন ভারত সরকার কিন্তু স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় একটা কথা বলেছে যে এই হামলার ঘটনার ব্যাপারে, এবং এটা তারা উল্লেখ করেছে যে এটা কট্টরপন্থী এবং উগ্রপন্থীদের কাজ, দ্যাট মিন জঙ্গিদের কাজ। ভারত কোন ধরনের, যদি এটা ব্যবস্থা না হয়, ভারত কোন ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? আসলে প্রথমত এটা আমাদের জন্য জাতীয় লজ্জা। ভারত কি পদক্ষেপ নিল না নিল, দ্যাটস অ্যানাদার কেস এন্ড অ্যানাদার থিংস। এই মুহূর্তে যেটা ঘটেছে এটা আমাদের দেশের জন্য, শিক্ষার জন্য, সাহিত্যের জন্য, বুদ্ধিজীবীদের জন্য, এমনকি পুরো দেশের জন্য লজ্জা বিষয়। এটা আমাদের উচিত ছিল, তারা এগুলো কেন বলবে? এটা আমার দেশে ঘটেছে। ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন যে রবীন্দ্রনাথের জন্য নোবেল প্রাইজ দরকার ছিল না। রবীন্দ্রনাথের নোবেল প্রাইজটা বাংলা সাহিত্যের জন্য দরকার ছিল। এই কথাটা বাংলাদেশের সবচেয়ে বড় একজন অন্যতম সমালোচক, সাহিত্যিক, তিনি নিজেই কথা বলেছেন, ঔপন্যাসিক, লেখক, তিনি বলেছেন। এটা আপনার আমার মূল্যায়ন নয়। এমন না যে তিনি রবীন্দ্রনাথকে খুব পুজো করতেন, তা না। তিনি রবীন্দ্রনাথের কঠোর সমালোচক, কঠোর সমালোচনা করেছেন তিনি। তারপরেও তিনি এই কথা বলেছেন। আবারও স্পষ্ট করে বলি, দর্শকদের স্বার্থে মনে করে দিই আমি, ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন বাংলা সাহিত্যের জন্যে রবীন্দ্রনাথের নোবেল প্রাইজটা দরকার ছিল, রবীন্দ্রনাথের লেখার জন্য নয়। তাহলে বুঝেন যে এই বিষয়টার গুরুত্ব কত। সারা পৃথিবীতে তার সাহিত্য অনুবাদ করা হয়ে গেছে। এই যে বাংলাদেশে কিছু চোর স্যাচ্চর, এই যে হেফাজতি জামাতি জঙ্গি যারা আছে, চরমনাই পীরের চেলা পেলা যারা আছে, তারা গিয়ে যে এটা যে ভাঙলো, এরা বুঝতেই পারলো না যে এরা দেশের কি ক্ষতিটা করে ফেললো, এ দেশের ভাবমূর্তি কোথায় গিয়ে ঠেকলো। মমতা ব্যানার্জি তো, আমরা দেখেছি মমতা ব্যানার্জি সব সময় পশ্চিমবঙ্গের মুসলিমদের পক্ষে থাকেন। এমন নাই যে এটা বিজেপি কি যোগী, আরে উত্তরপ্রদেশের যোগী সেটা প্রতিবাদ জানিয়েছে, তিনি করেন নাই। যোগী আদিত্য প্রতিবাদ করেন নাই, বিজেপির না। কে? যাকে মুসলমানরাই ভোট দেয়, এবং মুসলমানদের যে প্রিয় ব্যক্তি, এবং মুসলমান যার প্রিয় ব্যক্তি সেই মমতা ব্যানার্জি, তাকে কেউ রাগ করে চায়না ব্যানার্জি বলে। তিনি আর প্রতিবাদ করে দিল্লির কাছে বলেছেন। এটা তো আমাদের জন্য দুইবার লজ্জা। একটা হলো এটা আমাদের ভাঙলো, আর একটা হলো মমতা ব্যানার্জি এটা দিল্লির সরকারকে বললো। দিল্লির সরকার এটা ভারতীয় সরকার এটা দিল্লি
মুখপাত্র এটা প্রতিবাদ না, জানান, এটা আমার কলকাতা এবং বাংলাদেশ দুইটার জন্য তো রবীন্দ্রনাথ ঠাকুর অবশ্যই একটা উচ্চ অবস্থা বিরাজ করে, তার অবস্থান রয়েছে। সেক্ষেত্রে আসলেই তো এটা মমতা ব্যানার্জি লাগবে। নিঃসন্দেহে বাংলা ভাষার, যদি আপনি রবীন্দ্র সাহিত্যের, যেহেতু বাংলা ভাষায় তিনি রচনা করেছেন, তাই আমরা এখানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুইজনই এর ওয়ারিশ, এবং দুইজনই এবং অদ্ভুত ব্যাপার, এখানে জাতীয় সঙ্গীত আমাদেরও, আমাদের জাতীয় সঙ্গীত রচয়িতা কে? রবীন্দ্রনাথ। ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ। সেদিকেও আবার পুরো ভারত এটার প্রতিবাদ করতেই পারে। তার চেয়ে বড় কথা, এই সম্মান তো আমাদের দেওয়ার কথা। বাংলা ভাষাভাষী হিসেবে আমরাই বেশি সম্মান করব, কারণ পশ্চিমবঙ্গ একটা দেশ না, একটি রাজ্য, আর বাংলাদেশ একটা দেশ। তাকে শ্রদ্ধার আসনে আমাদেরই বেশি রাখার কথা। কিন্তু ওই যে আপনি দেখেন 1971 সালে 9 মাসে পাক হানাদার বাহিনীরা এই বাংলাদেশে এত কিছু তছনছ করছে, তখনও কিন্তু রবীন্দ্রনাথের শাহজাদপুরের কুঠিবাড়ি, আহ, তার তার যে বাড়ি, কাছারির বাড়ি রবীন্দ্রনাথের, সেটা ভাঙেনি, জ্বালিয়ে দেয়নি। অর্থাৎ 71-এর সে হায়ানাদের হাত থেকে রক্ষা পেয়েছে, রাজাকার আলবদর হাত থেকে রক্ষা পেয়েছে, আল সামসের হাত থেকে রক্ষা পেয়েছে, পাক বাহিনীর হাত থেকে, এই হায়ানাদের হাত থেকে রক্ষা পেল। আর স্বাধীন বাংলাদেশে আমরা তো 5ই আগস্টের পরে তাই দেখছি যে 5ই আগস্টের পরে যারা পরাজিত শক্তি, 71-এ পরাজিত শক্তি, যারা এতদিন প্রতিশোধ নেওয়ার ধাপে ছিল, তারা কিন্তু 5ই আগস্টের পর থেকে কন্টিনিউ 32 নম্বর ভাড়াগা হতে শুরু করে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত যে কোনো চিহ্নকে, মুক্তিযুদ্ধে যে কোনো চিহ্নকে ধ্বংস করা সহ এই যে রবীন্দ্রনাথের চিহ্নকে ধ্বংস করা, এটা যেমন কন্টিনিউ করছে, তার মানে তারা প্রতিশোধ নিচ্ছে। একটা কথা। আরেকটা কথা আমি বলতে চাই, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, সেটা হচ্ছে এই যে নিউজটা, আমরা মমতা ব্যানার্জির চিঠির পরে এটা নিয়ে আলোচনা হচ্ছে ব্যাপক, কিন্তু বাংলাদেশের মিডিয়াতে একবারও কিন্তু আমরা এটা নিয়ে কোনো আলোচনা দেখি নাই। তো এটা নিয়ে আপনি যদি একটু আমাদের বাংলাদেশের মিডিয়াদের একটু বলেন কিছু। বাংলাদেশের মিডিয়াকে কি বলবো? বাংলাদেশের মিডিয়া এখন আছে কোন সূরা পড়লে ঘুম ভালো হবে, কোন সূরা পড়লে কারেন্ট বিল কম হবে, কোন দোয়া পড়লে এটা হবে সেটা, এগুলো নিয়ে ব্যস্ত বাংলাদেশের এখন মিডিয়াগুলো। আমরা দেখেছি, এবং হাস্যকর কথা তারা ছাপে, কিন্তু এত বড় একটা বিষয় এটা নিয়ে তারা কথা বলতেছে না, কারণ এই মিডিয়া নিজেই করাপ্ট এবং ভীত, সন্ত্রস্ত। আমি তাদের শুধু করাপ্ট বলবো না, কারণ এই সাংবাদিকেরা আছে বলেই আমাদের কথাগুলো তাহলে সমাজের মানুষ বাংলাদেশের মিডিয়াকে বিশ্বাস করার কোনো সুযোগ এখন আর নাই আমাদের হাতে। কোনো সুযোগ নাই। আগেও ছিল কম, এখন নাই। মানে এখন কোনো বিশ্বাস করার সুযোগই না, আগে ছিল কম। আর একটা জিনিস হলো, দেখেন এখন আমার ভয় কি জানেন? ভবিষ্যতে এরা না, আমি আমার আমার পরিচিত লেখক এবং অনেকেরই পরিচিত সুষুপ্ত পাঠক একবার লিখেছিলেন যে লালনের যত স্মৃতি বিজড়িত এগুলো পশ্চিমবঙ্গে পাঠিয়ে দেওয়া হোক। আমার তো এখন ধারণা লালনের যে এই যে কুষ্টিয়াতে লালনের আখড়া, এগুলো ঘুরিয়ে না দিলে হয়। এখন এই চিন্তায় আমি চিন্তিত আছি। কারণ আপনি দেখেন, মানে মানে এই দেশের মানুষ, মানে তারা সাম্প্রদায়িকতাটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে, আপনি দেখেন রবীন্দ্রনাথ একজন সাহিত্যিক, একজন লেখক, একজন কবি, একজন গায়ক, একজন গীতিকার। বিশ্বে তার পরিচিতি আছে। আমরা সেটাকে ভেঙে ফেললাম। এটা তো সারা বিশ্বে কি গেল যে এটা একটা কি জাতি? আরেকটা জিনিস আপনাকে বলি, ভারতের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ভেঙে ফেলেছে, পুড়িয়ে দিয়েছে 5ই আগস্টের মধ্যে। ভারত সরকার কিন্তু প্রতিবাদ করে নাই। কিন্তু দেখেন তারা রবীন্দ্রনাথকে প্রতিবাদ করেছে। কারণ হলো ওইটাকে আপনি পলিটিক্যাল ইস্যু আপনি বানাতে পারেন। যে দেখেন কালচারাল সেন্টার, কোনোদিন কেউ গ্রন্থাগার পুড়ে? এই যে সেই কিছু আসছিল তুর্কির কিছু দাস এসে ভারতে গ্রন্থাগার জ্বালিয়ে পুড়িয়ে হ্যাঁ, দিয়েছিল। হ্যাঁ। মূর্খ কিছু আসছিল, তারা জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে নালন্দায়। এই যে তুর্কির ইতিহাসে তো এটা আছে যে হ্যাঁ, আপনার পুরা বাগদাদের গ্রন্থাগার। ইতিহাসে আছে, পুরা হুম। লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার ইতিহাস আছে, দেখেন, অনেক কিছু একটা আছে। মানুষ, লাইব্রেরি হচ্ছে লাইব্রেরি হচ্ছে পৃথিবীর এই একটা জিনিস আপনি বলতে পারেন, লাইব্রেরি সার্বজনীন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আপনাকে ভর্তি হয়ে যেতে হবে। আপনি ধর্মশালায় যাবেন, আপনাকে সেই ধর্মের ব্যক্তি হইতে হবে, রাইট? কোনো দেশে যাবেন, সেখানে আপনাকে পাসপোর্ট নিয়ে যেতে হবে। কিন্তু গ্রন্থাগার হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি, এটা সার্বজনীন, সবার জন্যে, শিশু থেকে বৃদ্ধ, নারী, পুরুষ, যে কোনো বয়সী মানুষ যেতে আমি পারে। লাস্ট একটা প্রশ্ন আপনি করতে চাই, সেটা হচ্ছে যে আপনি দেখেন এই বাংলাদেশের বিভিন্ন দেশ আমরা শুনতেছি, থাইল্যান্ড হতে শুরু করে দুবাই, বিভিন্ন জায়গাতে আমরা দেখছি, ইউরোপ আমেরিকাতে বাংলাদেশের সেনজেন ভিসা, এই যে জঙ্গিবাদের কারণে, উত্থানের কারণে কিন্তু এই ভিসাগুলো দিতে অনেক দিছে। কারণে আমরা কি বিশ্ব থেকে আলাদা আইসোলেটেড হয়ে যাচ্ছি এবং আমরা কি নিঃসন্দেহে, একা হয়ে যাব? নিঃসন্দেহে আমরা আইসোলেটেড হয়ে যাব। সারা পৃথিবী আমাদের আইসোলেটেড করে দিবে, এবং এর দায়ভার আমাদের, আমরা এটা ডিজার্ভ করি। আপনি দেখেন, সবচেয়ে দুর্ভাগ্যজনক,
মাস আগে আমি ৩ মাস আগে আমি ভাবলাম যে আমি একটু ইয়েতে যাবো, কম্বোডিয়া যাবো। ১ম ভাবলাম ভিয়েতনাম যাবো। ভাবলাম একটু কম্বোডিয়া যাবো। বললাম ভিয়েতনাম, কম্বোডিয়া একসাথে যাবো। ১ম এ শুনলাম ভিয়েতনাম ভিসা বন্ধ করে দিয়েছে। আচ্ছা তারপর বললাম স্যার ভিয়েতনাম না যাইতে দিল তাহলে একটু কম্বোডিয়া যাবো। এখন শুনি কম্বোডিয়া ভিসা, যে কম্বোডিয়া আমাদের বাংলাদেশে চাকরি করার জন্য অস্থির থাকে। যারা দরিদ্র, একেবারেই দরিদ্র, পোর কান্ট্রি, পৃথিবীতে অনেক দরিদ্রতম কান্ট্রির মধ্যে একটা, দেশের মধ্যে একটা। সেই দেশটা বাংলাদেশে ভিসা বন্ধ করে। আর আপনি তো সেনজেনের কথা বলতেছেন। আপনি তো উন্নত দেশের কথাগুলো বলতেছেন। আপনি দেখেন দেখেন ভারতের ভিসা বন্ধ বুঝলাম পলিটিক্যাল কারণে বন্ধ। ভিয়েতনাম আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে। কম্বোডিয়া আমাদের ভিসা, থাইল্যান্ড আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে। এটা তো দিবেই। কারণ এই তার মানে বাংলাদেশে ভবিষ্যতে হুম, বলেন। আমাদের একমাত্র পাকিস্তান ছাড়া কোথাও যাওয়ার পথ থাকবে না আর এই হ্যাঁ, অবস্থাটা দেখতেছি। পাকিস্তান ভিসা সবচেয়ে মজার বিষয় আপনি একটা ভালো কথা মনে করে দিছেন। পাকিস্তান কিন্তু আমাদের ভিসা ফ্রি করে দিছে এবং বাংলাদেশে বহুত পেয়ারা পাকিস্তানি আছে এবং বেশিরভাগ মানুষ ভারত বিদ্বেষী। কিন্তু এরা টাকা দিয়ে ভারতে যাওয়ার জন্য অস্থির থাকে। পাকিস্তানে মাগনা দিছে, তাও যায় না। মানে এরা কিরকম হিপোক্রেট দেখতে পারছেন? এই জি, পাকিস্তানেও জি, জি। না পাকিস আপনার সাথে একমত। তো আমরা আসলে এই পর্বটা এখানে শেষ করছি। দর্শক পরবর্তী অন্য কোনো আপডেট থাকলে আপনাদের সামনে আবার নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।